হলরুম। ঝাড়বাতির আলোয় চারপাশের পরিবেশটা অত্যন্ত গম্ভীর এবং থমথমে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা রাষ্ট্রপ্রধান, স্পিকার এবং বিশেষ কূটনৈতিক প্রতিনিধিরা কালো পোশাকে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন। তাদের সবার গন্তব্য একটি, পশ্চিমা আধিপত্যবাদের বিরুদ্ধে আজীবন আপোষহীন লড়াই করে যাওয়া প্রতিরোধের মহান নায়ক আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি শেষ শ্রদ্ধা জানানো। এই ভিআইপি শাড়িতেই অত্যন্ত শান্ত এবং ভাবগম্ভীর চেহারায় দাঁড়িয়ে আছেন একজন মানুষ। তিনি বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। তার চোখে মুখে শোকের ছায়া থাকলেও বুকের ভিতরে খেলা করছে এক অদ্ভুত চাপা উৎকণ্ঠা এবং রুদ্ধশ্বাস কূটনৈতিক সমীকরণ। তিনি খুব ভালো করেই জানেন তিনি আজ কেবল একটি জানাজায় শরিক হতে আসেননি, বরং এসেছেন ঢাকা ও তেহরানের মাঝখানে গত কয়েক মাস ধরে জমে থাকা এক বরফ শীতল দেয়ালকে গুড়িয়ে দিতে। তিনি জানতেন এই মনস্তাত্ত্বিক ফাটল যদি দ্রুত মেরামত করা না যায়, তবে শুধু কূটনীতি নয়, বাংলাদেশের অর্থনীতির একটি বিশাল অংশ হরমুজ প্রণালীর কালো জলে চিরতরে ডুবে যাওয়ার ঝুঁকিতে পড়ে যাবে। হঠাৎ হলরুমের বিশাল দরজা খুলে গেল। তেহরানের অন্যতম প্রভাবশালী নেতা, ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ ধীর পায়ে ভেতরে প্রবেশ করেন। গালিবাফ যখন একে একে বিভিন্ন দেশের প্রতিনিধিদের সাথে করমর্দন করতে করতে হাফিজ উদ্দিন আহমেদের সামনে এসে দাঁড়ালেন, তখন বিশ্ব রাজনীতির দাবার বোর্ডে এক অভাবনীয় দৃশ্য দেখা গেল। গালিবাফের মুখে এক চওড়া উষ্ণ হাসি ফুটে উঠল। তিনি কেবল হাত মেলালেন না, বরং দুহাত বাড়িয়ে বাংলাদেশের স্পিকারকে অত্যন্ত আবেগের সাথে নিজের বুকে টেনে নিলেন। এক দীর্ঘ, উষ্ণ এবং ঐতিহাসিক কোলাকুলি। তেহরানের সুসজ্জিত হলের এই একটি মাত্র দৃশ্য নিমিষেই দুই দেশের মাঝখানে জমে থাকা সব রাগ, ক্ষোভ আর অভিমান উড়িয়ে দিল। শুধু তাই নয়, গালিবাফ আলাদা করে স্পিকারের সাথে বৈঠকও করেছিলেন। আন্তর্জাতিক কূটনীতির জটিল খাতা পাশে সরিয়ে রেখে এই দৃশ্যটি পুরো বিশ্বকে মনে করিয়ে দিল ইরান আর বাংলাদেশ আসলেই ভাই ভাই। কিন্তু এই আলিঙ্গনের পেছনের আসল রহস্যটা কি? স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ যাওয়ার আগেই কিভাবে গড়ল দুই দেশের তিক্ত সম্পর্কের বরফ? স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সাথে এই উষ্ণ করমর্দন এবং বিশেষ বৈঠকের বীজ আসলে বপন করা হয়েছিল আরো আগে। তেহরানের এই রাষ্ট্রীয় আয়োজনে আরেকটি বড় সমীকরণ ছিল লক্ষণীয়, যা আন্তর্জাতিক পরিমণ্ডলে খুব একটা চাউর হয়নি। যেখানে বাংলাদেশ সরকারের মূল দলের পক্ষ থেকে সেভাবে কোনো বড় প্রতিনিধি দল ইরানের আমন্ত্রণ পায়নি, সেখানে রাজকীয় আমন্ত্রণে তেহরানে অবস্থান করছিল বাংলাদেশ জামায়াতে ইসলামের একটি হাই প্রোফাইল মেগা টিম, যার নেতৃত্বে ছিলেন দলের নায়েবে আমির মুজিবুর রহমান এমপি এবং সাথে ছিলেন শীর্ষ নেতা খালিদুজ্জামান। তাদের দুজনকে ইরান সরকার অত্যন্ত রাজকীয় প্রটোকল এবং রাষ্ট্রীয় অতিথির মর্যাদা দিয়ে অভ্যর্থনা জানায়। প্রকৃতপক্ষে ঢাকা ও তেহরানের মধ্যকার তিক্ত সম্পর্কের পারদ গলানোর মূল কারিগর ছিলেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। সম্প্রতি ঢাকায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতের সাথে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কৌশলগত বৈঠক করেছিলেন তিনি। সেই বৈঠকে জামায়াত আমির কোনো দলীয় সংকীর্ণতা নয়, বরং সম্পূর্ণ দেশের অর্থনৈতিক এবং বাণিজ্যিক স্বার্থকে সামনে রেখে হরমুজ প্রণালীতে আটকে থাকা বাংলাদেশের বাণিজ্যিক জাহাজগুলো নিয়ে বিশেষ শিথিলতার আহ্বান জানান। জামায়াতের এই বলিষ্ঠ, দূরদর্শী এবং নিরপেক্ষ কূটনৈতিক বার্তার পর মুহূর্তের মধ্যেই টনক নড়ে তেহরানের নীতি নির্ধারক। খেয়াল করলে দেখবেন এরপরেই যে পরিমাণে গরম, এই গরমের টিকানের নীতি নির্ধারক। খেয়াল করলে দেখবেন এরপরেই জামায়াত আমিরকে বিশেষ কদর দিতে শুরু করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার এলাকায় উন্নয়নের জন্য একজন প্রতিমন্ত্রী এবং মেয়রকে সাথে সাথেই মিরপুর 15 আসনে পাঠান। জামায়াত আমিরের এই আলোচনার সরাসরি সুফল হিসেবে ইরান সরকার মাঝ সমুদ্রে আটকে থাকা বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ঐতিহ্যবাহী জাহাজ এমভি বাংলার জয়যাত্রাকে সসম্মানে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। 31 জন নাবিক এবং ক্রু সহ এই জাহাজটি মুক্ত হওয়ার পরেই মূলত দুই দেশের সম্পর্কের বরফ গলতে শুরু করে এবং স্পিকারের তেহরান সফরের চূড়ান্ত গ্রাউন্ড তৈরি হয়। কিন্তু কেন তৈরি হয়েছিল এই কূটনৈতিক দূরত্ব, সেই বাস্তবতার পাতা উল্টাতে হলে আমাদের ফিরে যেতে হবে কয়েক মাস আগের মধ্যপ্রাচ্যের ইতিহাসের সেই কালো দিনটিতে, যখন আমেরিকা যৌথভাবে ইরানের বুকে এক পৈশাচিক হামলা চালায়। গাইডেড মিসাইল আর স্টিল